বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দর্শক, কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন রাজনৈতিক বিশ্লেষক সালেহ আহমেদ চিতা এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারবিটার মহাসচিব মোহাম্মদ হাবিবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যে প্রসঙ্গটি আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে যে এই রাজধানী শহরে যারা বসবাস করেন তারা প্রতিদিন এই সমস্যাটিতে ভোগেন। আপনি চিটংয়ের মানুষ, চিটং শহরে এই সমস্যাটি আছে প্রবলভাবে, সেটি হচ্ছে যে যানজট। এবং যানজট আসলে নানাভাবে মানুষের ক্ষতি করছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, আমাদের সময়ের একটা বড় ক্ষতি হচ্ছে, স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বড় বিপর্যয় ডেকে আনছে। সো এই সমস্যা কেন সমাধান করা যাচ্ছে না? সালামেত। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, চ্যানেল আই দেশ এবং বিদেশের সকলকে শুভেচ্ছা দিলুর রহমান সাহেবকে তার 5000 পর্ব উত্তীর্ণ হওয়ার জন্য। আশা করি এটা আরও অনেক দিন যাবে। যদি উনি ডিক্লেয়ার করেছেন যতদিন এটা নাম্বার 1 থাকবে ততদিন এটা উনি চালাবেন। আমরা বিশ্বাস করি এটা থামবে না, এটা যতদিন চলবে ততদিনই নাম্বার 1 থাকবে। শুভেচ্ছা জানাই আগাম মাহে রমজানের, রমজান সমাগত। সকলের এখান থেকেই প্রিপারেশন নেওয়া উচিত, এই মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুদ্ধ করার। স্পেশালি আমাদের যারা দেশ পরিচালনা করেন, যে সমস্যার কথা দিয়ে জিল্লুর রহমান সাহেব শুরু করেছেন, সেই সমস্যাগুলি যারা হ্যান্ডেল করেন তাদের মধ্যে বোধোদয় আসুক, তাদের মধ্যে সচেতনতা আসুক এবং রমজানের শিক্ষা নিয়ে তারা যেন জনগণের কল্যাণে সঠিকভাবে কাজ করতে পারেন, সেই তাদের মনের ভিতরে সেই চেতনার উদ্রেক হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, তো আপনি যে কথাটা বললেন যানজট, এটা একটা বহুল আলোচিত মানে এটা আসলে আলোচিত চর্বিত, মানে এটার আর কোনো জিস্ট নাই। কোনো সমস্যার সমাধান হয় না, আমি এই কথাটা বিশ্বাস করি না। নাথিং ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড। আর ঢাকা শহরের যানজট, এটা simply mismanagement. It is simply mismanagement of those who are responsible to give solution and to sort it out. আপনি নিশ্চয়ই মনে আছে প্রিয় দর্শক, আপনাদেরও বোধহয় মাত্র কিছুদিন আগে আমাদের প্রিয় মেয়র আনিসুল হক সাহেব একটা উদ্যোগ নিলেন, নতুন বাস নামাবেন, বাসগুলিকে বাদ দিয়ে বাসগুলিতে স্ট্যান্ডিং করবেন, দাঁড়ানো বাস করবেন, বসার বাস থাকবে না। আনিসুল হক সাহেবকে কোট করে বলতেছি, কোট আনকোট, যে এটা পারলাম না। আমি তেজগাঁ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করতে পেরেছি, আমি গুলশান বনানীতে উচ্ছেদ করতে পেরেছি, কিন্তু আমি এটা পারলাম না, এই বাসের এই শ্রমিকদের সাথে আমি পারলাম না। আমি শিক্ষিত সবার সাথে পারলাম, সব কিছু পারলাম, কারণ এটা এত বড় সিন্ডিকেট, এটার পিছনে এত বেশি টাকা, যেই টাকার ভাগ অনেক, কোট আনকোট প্রিয় দর্শক, এই টাকার ভাগ অনেক মন্ত্রী, অনেক উচ্চপদস্থ লোকদের পকেটে যায়। এটা আমার কথা না, এটা আমাদের মাননীয় মেয়র আনিসুল হক সাহেবের কথা। যেখানে পরিবেশ পরিস্থিতি, আপনি সমস্যার সমাধান যিনি করবেন তার পকেটে যদি আপনার নগদ নারায়ণ যায়, নগদ নারায়ণ এমন একটা জিনিস যা সকল কিছুকে ধ্বংস করে দেয়। নগদ নারায়ণ হচ্ছে লোভের উৎপত্তি, আর লোভ যেখানে কাজ করে সেখানে মানুষের প্রতি যে আপনার সমবেদনা, সমস্যার প্রতি যে আপনার দূর করার যে কনসেন্ট্রেশন, কমিটমেন্ট, ওগুলো কাজ করে না। তখন কাজ করে শুধু নগদ নারায়ণের দিকে। বাংলাদেশে ঢাকা শহরে, চিটংয়ের কথাও বলেছেন, আমি ঢাকা শহর থেকে বলি, যে বাসগুলো চলে এই বাসগুলোর মালিকের সংখ্যা 1000 প্লাস মাইনাস। আমি এটা নিয়ে আরও কয়েকবার কথা বলেছি বিভিন্ন চ্যানেলে, এটা নিয়ে আমি বেশ কিছু ঘাটাঘাটি করেছি। দুটো জিনিস শেয়ার করব আপনার এইটার উদ্দেশ্যে। এই বাসগুলি, এই ওনারশিপটাকে চেঞ্জ করে এটাকে কোম্পানিতে রূপান্তর করার একটা প্রক্রিয়া গভর্নমেন্ট অনেক দিন যাবৎ নেওয়ার চেষ্টা করতেছেন। কেন সাকসেসফুল হচ্ছেন না? কারণ ওই যে যারা ওনার, তাদের সিন্ডিকেটের সাথে যাদের কথা আনিসুল হক সাহেবের কথার সাথে মিলে যায়, তাদের বাধার কারণে এটাকে কোনো কোম্পানিতে রূপান্তর করা যায় না। পৃথিবীর সকল রাজধানীতে
আপনার এই ট্রান্সপোর্ট সিস্টেমে ভর্তুকি দিতে হয়। এটাকে সচল রাখার জন্য আপনি বাস দাঁড়াবে না কোথাও, বাস যদি না দাঁড়ায়, বাস যদি চলমান থাকে, তাহলে জ্যাম একসাথে অনেক কমে যাবে। এবং যখনই আপনি উত্তরার থেকে ঢাকায় আসবেন, আপনি জানেন যে আপনি একটা কমফোর্টেবল এসি বাসে চলে যাবেন 8 ঘন্টার মধ্যে মতিঝিলে, আপনি কখনোই আপনার গাড়ি বের করবেন না। আপনার গাড়ি থাকতে পারে, কিন্তু আপনি গাড়ি বের করবেন না, কারণ আপনি জানেন ওখানে গিয়ে গাড়ি পার্কিং করতে, যেটা বিদেশের বিভিন্ন শহরে দেখেছি, গাড়ি নিয়ে যেতে চায় না, যেখানে যাবে সেখানে পার্কিং আছে কিনা এটা চিন্তা করে। ঢাকা শহরে তো কোথাও পার্কিং নেই। তো যাদের গাড়ি আছে তিনিও গাড়ি বের করবেন না যদি ওনাকে একটি কমফোর্টেবল ট্রান্সপোর্ট সিস্টেম দেওয়া হয়। কমফোর্টেবল ট্রান্সপোর্ট সিস্টেম দিতে হলে পরই যার কোনো বিকল্প নেই, আপনার এই ওনারশিপকে চেঞ্জ করে হোল্ডিং একটা কোম্পানি করে দিতে হবে, যে কোম্পানির আন্ডারে কয়েক হাজার করে বাস থাকবে। যখন এটা কোম্পানি হবে, ওই কোম্পানিকে গভর্নমেন্ট সাপোর্ট দেবে। তার যদি লস হয় সেখানে গভর্নমেন্ট সেটা সাবসিডি করবে। কোথার থেকে সাবসিডি করবে? এটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। বিআরটিএ সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন দেয়। বিআরটিএ শুড বি আন্ডার দি সিটি কর্পোরেশন। ঢাকা সিটির অন্য সব বাদ দিলাম, অ্যাডমিনিস্ট্রেশন সব কিছুই সিটি কর্পোরেশনের আন্ডারে থাকার কথা। যদি আপনি শহরকে সত্যিকার অর্থেই ভালোভাবে চালাতে চান, আপনি এই নির্বাহী কিন্তু বিআরটিএ তো সারা বাংলাদেশের আমি সেটাই বলছি, যেই ডিস্ট্রিক্টের যে অফকোর্স আমি বলি যে আমি বিআরটিএর কিছু কাহিনী যদি বলি, তাহলে আপনি বুঝবেন যে কোথায় আপনার নাটের গুরু কারা। বিআরটিএতে রেজিস্ট্রেশন বাবদ যেই টাকা জমা হয়, যেই ডিস্ট্রিক্টের গাড়ি যেইখানে হবে সেই ডিস্ট্রিক্টের সিটি কর্পোরেশন সেই টাকাটা পাবে। সেই টাকাটা দিয়ে সেই তার গাড়িগুলো, তার রাস্তাঘাটগুলোকে সে মেনটেনেন্স করবে। কিন্তু বিআরটিএর আশ্চর্য হলো সত্যি, বিআরটিএর সেই গাড়িগুলোর টাকাটা সরকারি কোষাগারে যায়। এবং এই যে সরকারি কোষাগারে যায়, আমি কোনো একটা বিশেষ সময় একটা রিপোর্ট দেখার সৌভাগ্য হয়েছিল। দেখার সৌভাগ্য কি, আমাকে সুযোগটা দেওয়া হয়েছিল যে আমরা এরকম একটা রিপোর্ট তৈরি করেছি, আপনি কথা বলেন, আপনি দেখেন রিপোর্টটা। বিআরটিএতে যে টাকা জমা হয়, এখন হয়তো সেই সময় থেকে এখন হয়তো কিছুটা ইমপ্রুভ হয়েছে কিনা আই এম নট শিওর, যে কম্পিউটারাইজেশন হওয়ার ফলে বিআরটিএসে রেজিস্ট্রেশন বাবদ যেই টাকা আমরা জমা দেই গাড়ির বাবদ, সেই টাকা গভর্নমেন্ট কোষাগারেও যায় না, সেই টাকাও ভাগাভাগি হয়, তো সরকার যদি সত্যিকারের সদিচ্ছা থাকে যে আপনার এই যানজটকে দূর করবে, 2-3টা স্টেপ নিলে যথেষ্ট। বিআরটিএর টাকাটা সিটি কর্পোরেশনকে দিবে এই ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য, সেখান থেকে সিটি কর্পোরেশন খরচ করবে, সরকার সেখানে তার কমিটিতে তার লোক দিয়ে দিক, তারা মনিটর করবে, অবজার্ভ করবে, কন্ট্রোল করবে। একটা পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে ইমিডিয়েটলি আনিসুল হক সাহেব যেভাবে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে যেভাবে পদক্ষেপগুলি নেন, সেরকম একটা ড্রাস্টিক পদক্ষেপ নিয়ে বাসের ওনারশিপটাকে কোম্পানিতে রূপান্তর করে দিতে হবে। ওই কোম্পানির শেয়ার ওই যারা মালিক আছেন তাদের কাছে, তারা সেগুলির মালিক হোক, আমাদের ওগুলি নিয়ে তো আমাদের মাথা ব্যথা না। তারা শেয়ার হোল্ডার থাকুক সেই কোম্পানির, তাদেরকে শেয়ার দিক, তাদের পোষণ তাদের কাছে চলে যাবে। সেখানে যদি ভর্তুকি লাগে সরকার সেটা ভর্তুকি দেবে। সেখানে যদি ভর্তুকি লাগে সরকার না দেয়, যদি বিআরটিএর টাকা সিটি কর্পোরেশনকে দেয়, সিটি কর্পোরেশনের দায়িত্ব হবে সেই ভর্তুকি কাভার করা। কিন্তু ভর্তুকি তো লাগবে না, কারণ আসলেই মানুষ, ঢাকা শহরের মানুষ, শুধু ঢাকা শহরের মানুষ না, পুরো দেশটা পঙ্গু হয়ে যাচ্ছে এই ঢাকার জ্যামজটের জন্য। আজকে বিভিন্ন সেক্টরের বায়ারদের সাথে কথা বলতে, আমি একটা এটার সাথে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট যেটা বললে আরো সুবিধা হবে আপনার বুঝতে, যে বায়াররা এখন আসে না, এখন বাংলাদেশ থেকে সবাইকে বিদেশে গিয়ে কথা বলতে হয়। তারা এখানে আসে না কিসের জন্য? যে এয়ারপোর্ট থেকে সোনারগাঁও হোটেল কিংবা ওয়েস্ট ইনে যেতে যে সময় লাগবে, ওই সময়ের মধ্যে আমি মানে আরো 10টা কাজ করতে পারবো। আমার ওই রাস্তায় যতটুকু সময় নষ্ট হবে, আমি কেন তোমার দেশে আসবো? তোমার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে, তুমি আমার সাথে এখানে এসে ব্যাংকক, হংকং, সাংহাই, সিঙ্গাপুর, এখানে এসে ইভেন বার্সেলোনা, প্যারিস পর্যন্ত চলে যেতে হয় তার সাথে ডিল করার জন্য। কি হয় তাতে? যে কজন মুষ্টিমেয় বড় যারা আছেন তারা ক্যাপেবল এনাফ টু গো অ্যান্ড মিট দ্য বায়ার্স অ্যান্ড আদার থিংস, এবং অন্য যারা আছে তারা আস্তে আস্তে ধরে যাবে, এবং দেশ সাফার করতেছে, ইনভেস্টমেন্ট আসতেছে না। থার্ড ওয়ান, যেটা আমি আপনার অনুমতি নিয়ে যেটা বললাম, রিসেন্টলি আমার বেজিং যাওয়ার সুযোগ হয়েছিল। ইউলুপ নিয়ে আমাদের এখানে বেশ কিছুদিন মাঝখানে পেপারে লেখা হয়েছিল, এক ভদ্রলোক একটা ইউলুপ সলিউশন দিয়েছিলেন।
আমি বেইজিংয়ে দেখলাম ইউরোপের অ্যাডভান্টেজটা আমার প্রথম দেখার সৌভাগ্য হলো, অ্যান্ড ইট ইজ ফ্যান্টাস্টিক, ইট ওয়ার্ক Very লাইক simple. এনিথিং। আপনার কোনো জ্যামের কোনো সুযোগ নাই। আপনি ইভেন পিক আওয়ার, যে 2টা পিক আওয়ারের সময় তারা ট্রেনের সংখ্যা বাড়ায় দেয়, এগুলি তো ম্যানেজমেন্টের ব্যাপার। তা আমাদের দেশে তো ম্যানেজমেন্টের জায়গায় তো নাই কেউ, কমিটমেন্টের জায়গায় নাই কেউ, ফারসাইটনেসের জায়গায় নাই কেউ। ইউরোপের যে প্রপোজালটা দেওয়া হয়েছিল, একটা ইউরোপ আপনার কুড়িলে হয়েছে, এই যে এয়ারপোর্ট রোডের একটা ইউরোপ, আপনি সেটার অ্যাডভান্টেজটা গিয়ে দেখেন ওই ইউরোপটা কত বড় অ্যাডভান্টেজ হচ্ছে। ওখানে আগে আমরা বিশ্ব রোডের কোনায় যেই ঘন্টার পর ঘন্টা বসে রাখতাম ওই ইউরোপ এবং ওই ফ্লাইওভারটার জন্য, ওটা নাই। তো ওটা যদি আমার মাথায় থাকে, আর এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব, যেই আমি ভদ্রলোক বলছি আপনার এখানের এই পরিবেশে বসে আমি বিশ্বের কোটি কোটি লোকের সামনে কথা বলছি, তাই তাদেরকে ভদ্রলোক বলছি, কিন্তু আমি মোটেই তাদেরকে ভদ্রলোক বলতে ইচ্ছা করে না। যাদের অদূরদর্শিতা, যাদের যাদের ইনএফিসিয়েন্সি এবং কমিটমেন্টের অভাবের জন্য যেই সমস্ত ডিজাইন ড্রয়িং করা হয় আমাদের ফ্লাইওভার এবং ইসের জন্য, আমাদের ফ্লাইওভার করা হয় দেখা যায় 48টা পিলার ভুল করা হয়েছে, কোনো জবাবদিহিতা নাই। আমাদের ফ্লাইওভার করা হয়, আপনি এই যে তেজগাঁত থেকে আপনার ওটার নাম আপনার ঠিক নেই, স্টুডিও থেকে ওটার নাম mention যেটা ঠিক নেই। আপনার পান্থপথের ওখানে গেছে, জাস্ট ওটা ওপার নামিয়ে দিলেই এটা কতখানি সহজ হয়ে যেত, জাস্ট ওপারে নামাই দেবে, হলো না। মহাখালী ফ্লাইওভার আনলো, বাদিকে একটা লুপ দিবে, উনি বাদিকে লুপ দিলেন না, উনি ওটাকে জাহাঙ্গীর গেটটাকে ক্রস করে দিতেন, উনি দিলেন না। এটুকু একটা মানে কোনো এটার জন্য কোনো আর্কিটেক্ট তো দূরের কথা, এটা সাধারণ জ্ঞানেই সম্ভব। আপনি ওই যে ইসের ফ্লাইওভারটা, খিলগা ফ্লাইওভারটা, বাদি যেখানে মানে একটা উল্লেখযোগ্য মানে খিলগা কনস্টিটিউন্সির ম্যাক্সিমাম লোক 60%-এর বেশি লোক থাকে রাস্তার ওই পারে, তাদেরকে একটা লুপ দিলেন না। কিসের জন্য দিলেন না? পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য, যে ওখানে দিলে পরে ও বেনিফিট পাবে, ও বেনিফিট পাবে না। আরে আপনার কি বেনিফিট না অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ, নান অফ আওয়ার বিজনেস। আওয়ার বিজনেস ইজ আমরা যারা ঢাকাবাসী আমরা স্মুথলি চলবো। আপনার প্ল্যানটা এমন প্ল্যান করবে যে গাড়ি দিয়ে নেমেই আমি স্টাক হয়ে থাকবো না। ফ্লাইওভারের উপরে যদি জ্যাম হয় আর এটার উপরে ফিনিশিং দেব, যে কত বড় অদূরদর্শিতা। যে হানিফ ফ্লাইওভার, ওখানে যে টলের যে কয়টা পয়েন্ট রাখলো, সারা পৃথিবীতে দেখলাম, এই যে বেইজিংয়ে দেখে আসলাম, টলের জায়গাটা অনেক চড়া থাকে, কারণ গাড়িগুলো এসে টলের জন্য থাকে। আপনি যে কোনো একটা ফেস্টিভ মোমেন্টে 3 ঘন্টা 2 ঘন্টা মানে 2 ঘন্টা তো মিনিমাম, 3 ঘন্টা 4 ঘন্টা টল দেওয়ার জন্য লাইনে বসে থাকতে হয়, বিকজ ওই জায়গাটা এমন ন্যারো। তো এইটুক ফার্সার্টনেস যান নাই, উনি চিটং থাকেন, উনি আসেন, উনি নিশ্চয়ই জানেন যে যখন উনি ভিড়ে পড়েন টল দেওয়ার জন্য কতক্ষণ। টোল দিতে হয়। আচ্ছা, এই যে এটা তো কোনো দূরদর্শিতা লাগে না, এটার জন্য তো কোনো জ্ঞান নাই। একটা সিম্পল আপনি ওয়াইড করে যে আপনি সব গাড়িগুলি স্পিডে আসলে একটা ক্যালকুলেশন করে কতগুলি টল সেন্টার রাখতে হবে, রাস্তাটাকে চওড়া করে দিয়ে অতগুলি রাখেন। আর যদি তা নাই পারেন, যদি করে ফেলেছেন, আপনি এমন কিছু টোকনের ব্যবস্থা করেন, এমন কিছু টোকনের ব্যবস্থা করেন, ওখানে এমন একটা দুইটা লেন করে দেন যে রেগুলার যাওয়া আসা করে, সে ওই টোকেন দিয়ে, ওই টোকেনটা বিদেশে অনেক আছে, এরকম একটা স্টিলের একটা পাত্র থাকে, কয়েনটা ফিরে ছুঁড়ে মারে, গেটটা উঠে যায়। তো দেয়ার আর সো মেনি ওয়েজ টু কন্ট্রোল ইট। এগুলির জন্য কি দরকার? দরকার আপনার কমিটমেন্ট। আপনি দেশকে ভালোবাসেন, আপনি জ্যাম দূর করতে চান। ধন্যবাদ। মানে অনেকগুলো প্রসঙ্গ উনি টানলেন, আপনি কিভাবে দেখেন? এবং আরেকটি প্রসঙ্গ যেটি আলোচনার মধ্যে আসতে পারে, যে ট্রাফিক সিস্টেম। আমরা ঢাকায় যদি দেখি, আপনি দেখেন যে এখানে সিগন্যাল আছে নানান, সিগন্যাল কন্ট্রোল করে পুলিশ, আর আবার আপনি যখন রেড লাইট তখন আপনি গাড়ি চলছে, যখন গ্রিন লাইট তখন গাড়ি বন্ধ করছে। সো এগুলো আবার এগুলো তো এক ধরনের যানজটের জন্য জটিলতা। মাঝখানে অবশ্য উদ্যোগ নেওয়া হয়েছিল যে সিগন্যাল অনুযায়ী গাড়ি চলবে, সেটাও কার্যকর হলো না। 2 দিনের মাথায় দেখা গেছে যে হয়নি। যদি অভিযোগ আছে যে ট্রাফিক পুলিশরাই আসলে তখন যেন ওই ব্যবস্থা কার্যকর করা না যায় তার জন্য তারা একটা এরকম একটা কৃত্রিম যানজটের ব্যবস্থা করেছে। So আপনি কিভাবে দেয়? আমি আপনার এই প্রশ্নটার সাথে একটা ওয়ার্ড অ্যাড করতে যদি অনুমতি দেন। এই যে বললেন যে পুলিশ পারে না, ঘটনাটা সেখানে না। আমি নিজে সরেজমিন ঘন্টার পর ঘন্টা ট্রাফিক পুলিশের ওখানে দাঁড়ায় থেকে অবজার্ভ করছি। ওইটা তাদের কাছে কল আসে, মন্ত্রী মহোদয় যা আসতেছেন, ভিআইপি আসতেছেন, সিগন্যাল ওইটাকে এইভাবে রাখো, সিগন্যাল। এটা শুধু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির জন্য তো সেটা ভিন্ন, সেটা নিয়ে কথা বলছি না। সাধারণ মানুষ, সাধারণ মনে করেন একজন মন্ত্রী বা স্টেট মিনিস্টার বা একটা
একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা একজন সেক্রেটারি, তাদের সাথে যে ওই গানম্যান থাকে এবং রেডিও থাকে, একজন পুলিশম্যান থাকে, ও ওই সিগন্যালে বলে দেয় যে না, সেটা স্যার- বললে তো সেটা স্যারের গাড়ি বাধ্য আসে। না, বললে না। বলতেই পারে। আপনি কোনো তখন পুলিশ যখন যদি সে না মানে। বাধ্য না, তাইলে তো হয়েই যেত সব। মোস্ট ইম্পর্টেন্ট যেটা ওই জায়গাতে যেটা পুলিশ যেটা করে, পুলিশটা সে তখনই আর ওই সিগন্যাল মানে না, সে তখনই হাতের আমি সিগন্যাল। আমি একটু ওইভাবে বলি, জি, please। ট্রাফিক পুলিশ যেটা কন্ট্রোল করে, যেটা হঠাৎ করে বন্ধ করে ইচ্ছা মতো, একদম ইচ্ছা মতো, এই কারণের মধ্যে একটা মেকানিজম আছে। এটা যেটা আপনি প্রথম শুরু করলেন, যেটা অব্যবস্থাপনা, এটা টোটাল সিস্টেমে কোথাও না কোথাও একটা ফাঁক আছে, এবং এইখান থেকে যানজটটা হলে কি লাভ হচ্ছে, একটা লাভের পরিমাণ আছে এখানে। সেই আটকানোটা যতক্ষণ আটকানো যাবে ততক্ষণ, যেমন এমনও বলা হয় ফেরি, যারা ফেরি করে ওই জামটার জন্য ফেরিওয়ালার থেকেও টাকা আসে, যে ফেরিওয়ালা যে টাকা ইনকাম করে তার থেকেও একটা মানে টাকা আসে, এরকম কিছু ব্যাপার আছে। আমি অত নিচে নামতেছি না। Understand. আমরা আপনার ওই ফ্লাইওভার দিয়ে বলি, মানে মূল জায়গাটা, মূল সমস্যা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের টোটাল, মানে ঢাকা শহর বা আপনার চিটাগাং ফার্স্ট শহর। সাইট নেই, যে কোনো ড্রয়িং করতে হলে আপনার তো আপনি যেমন দূরদর্শী সোনারগাঁও সম্পদ। হোটেলে, যেমন আমি শুরু করি এভাবেই করি, সোনারগাঁও হোটেলে যে সামনে যে ফ্লাইওভারটা নামছে, হ্যাঁ। ওইটা কিন্তু ওই পারে গেলে গিয়ে হইতো, কিন্তু কি হইতো? সোনারগাঁও হোটেলকে বাঁচাইতে গিয়ে এটা কিন্তু এই পরিকল্পনাটা সত্যি সত্যি একটা মানে অদূরদর্শী পরিকল্পনা। এটা কিন্তু ওই পারে পার করা দিলে হইতো, কিন্তু সোনারগাঁও হোটেলকে বাঁচাইতে হবে। না, এটার সাথে সোনারগাঁ হোটেলে বাঁচানোর সম্পর্ক কি? বাঁচানোর সম্পর্ক আছে, মানে দেখতে ভালো লাগতো না, দিস ইজ ট্রু, এটা সত্যি। কিন্তু আমাদের এখন মূল জায়গার সমস্যা যেটা ঢাকা শহরের এবং চট্টগ্রাম শহরের, আমাদের মূল সমস্যার জায়গায় হচ্ছে গণপরিবহন। আপনি যেটা বাস বললেন, গণপরিবহনের ক্ষেত্রে আমরা গণপরিবহন যদি যত বাড়বে, আপনি যে পার্সোনাল গাড়িটা ব্যবহার করবেন না, স্কুলে যাওয়ার জন্য গাড়ি ব্যবস্থা, এবং প্রত্যেকটা স্কুলকে ম্যান্ডেটরি করে দেওয়া গাড়ি, যে আপনাদের এই গাড়িগুলো না থাকলে আপনাদেরকে স্কুলের পারমিশন দেওয়া হবে না। এবং স্কুলগুলোকে প্রতিটা, আপনি নিশ্চয়ই জানেন এটা, পৃথিবীর সব জায়গায় যে এরিয়াতে আপনি থাকবেন সেই এরিয়ার স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে হবে, করতে হবে। ম্যান্ডেটরি। আমাদের এখানে এইসব কিছু এখন থেকে করা উচিত আর কি, এখন থেকে এই প্ল্যানগুলো করা উচিত। না, ওইটা বাদ দিয়ে তো আপনি মানে ওই পদক্ষেপে যাওয়ার আগেও আপনি ওটা করতে পারেন যে স্কুলগুলোর জন্য বাস বাস ম্যান্ডেটরি করে দেওয়া, ম্যান্ডেটরি করে ম্যান্ডেটরি দেওয়া। করে দেওয়া। আপনি কারণ একটা স্কুলে কতগুলো বাচ্চা করে, প্রত্যেকটা বাচ্চার জন্য একটা করে গাড়ি। একটা গাড়ি, এই যে ম্যান্ডেটরি করে দেওয়া। এবং এই গণপরিবহনের ক্ষেত্রে, এই যে আজকে ভালো গণপরিবহন হইলে আপনি কিন্তু রিক্সাটা, আমাদের আর সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে স্লো মুভিং ভেহিকেল, যেগুলা মানে ভ্যান, নানান গতি, নানা slow গতি। moving, নানা গতি, কোনো জি, শহরই জি, স্মুথ জি। চলতে পারে না, নানা যদি গতির different গতির। speed এ। নানা গতির গাড়িগুলো আমাদেরকে স্পিড, মানে এটার এই যে থেকে আপনি বের গাড়িটা হতেই চলবে, হবে। আপনি এখন থেকে গুলশান থেকে কাকরাইল যেতে আপনার লাগবে ম্যাক্সিমাম 20 মিনিট, যদি একই স্পিডে যাই, কিন্তু আপনার এখানে লাগতেছে 2 ঘন্টা। এটা কিন্তু আমাদের এই টোটাল এই জায়গার মানে ভ্যান, রিক্সা, ট্যাক্সি, বিভিন্ন ধরনের গাড়ি চলতেছে, স্পিডের ডিফারেন্সের কারণে কিন্তু এই জায়গাটা হচ্ছে। আর বাসের ব্যাপারে যেটা বললেন, বাসগুলো যদি সত্যি সত্যি চলতো, বাঁচবে। আমার একদিন, আপনি যেহেতু আনিসুল হক সাহেবের সাথে ব্যাপারটা আনলেন, মেয়র সাহেবের, আমার সাথে ওনার একদিন টেলিফোনে কথা হচ্ছে যে আপনি একটা কাজ করলে হয় ইনিশিয়ালি, যে বাসগুলো যাতে রাস্তার উপর না দাঁড়াইয়ে বাস বে করে দেওয়া। পৃথিবীর সব জায়গায় বাসগুলো আলাদা করে দাঁড়ায়। তো উনি আমাকে বলছিল যে এইটা হুট করে কি করা যাবে কিনা। তা আমি বলছিলাম যে আপনি না পারলে আর কে পারবেন, কেউ না কাউকে তো পারতে হবে, কিছু বিল্ডিং ভাঙতে হবে আমাদের কিন্তু, যেমন কারণ বাজারে কিছু বিল্ডিং ভেঙে 2টা বিল্ডিং ভাঙতে হবে, এই বিল্ডিংয়ের জন্য কম্পেনসেশন দিতে হবে, কম্পেনসেশন দেওয়ার জন্য সরকারকে উদ্যোগী হইতে হবে। এখন কেউ না কেউ তো দাঁড়াইতে হবে, আর বাস বে হয়ে গেলেই কিন্তু আপনার রাস্তা ক্লিয়ার হয়ে গেল। এখন রাস্তার মধ্যে রাস্তা আছে আমাদের 3টা গাড়ি যেতে পারে ধরেন, তার মধ্যে একটা পার্কিংয়ের জন্য রেখে দিচ্ছে। আমরা অনেক দিন থেকে বলতেছিলাম, আমরা বারবিটা থেকে অনেক দিন থেকে টাওয়ার পার্কিং নিয়ে বলতেছিলাম। আপনি শুনে আসছেন, মানে আপনার ভালো লাগবে, চিটাগাংয়ে কিন্তু নিউ মার্কেট একটা টাওয়ার পার্কিং হয়েছে। হ্যাঁ, টাওয়ার পার্কিং কিন্তু একটা হয়েছে, ওটা 32টা গাড়ি বোধহয়। 32টা গাড়ি। হ্যাঁ, একটা মানে আপনি 4টা গাড়ির জায়গায় 32টা গাড়ি রাখতে পারতেছেন, কি আরাম। আপনি না, শুধু টাওয়ার পার্কিং তো সলিউশন। টাওয়ার পার্কিং তো মতিঝিলে 2টা আছে। ওই টাওয়ার পার্কিং না, মতিঝিলে 2টা টাওয়ার পার্কিং আছে। কোথায়? মতিঝিলে বিল্ডিং এর পার্কিং। এই আমরা যে কনসেপ্ট বলছি সেটা কিন্তু একদম 4টা গাড়ির উপর আপনি এইভাবে উঠবে, স্টেপ বাই স্টেপ একদম করা আছে, ডিজাইন করা আছে। এটা ইনিশিয়ালি করা যায়। তারপর পার্কিংগুলো, যেমন আপনার এখন থেকে ফ্ল্যাট যেগুলো হচ্ছে, প্রত্যেকটা ফ্ল্যাটে লেখা আছে অতিথিদের গাড়ি বাইরে রাখবেন। তা বাবারে, গাড়িটা কোথায় রাখবেন? আপনার অতিথির গাড়ি রাস্তার উপর, আপনি কি রাস্তাকে দখল করবেন? আমরা জেনে শুনে বুঝে শুনে এই কাজটা করছি, আমাদেরকে এই জায়গা থেকে ফেরত আসতে হবে। সবচেয়ে জরুরি যেটা, আমরা গণপরিবহন, আবারও বলছি, গণপরিবহনগুলো আমদানির যোগ্য করতে হবে, বিশেষ করে পুরান গাড়িগুলো। জাপানে যেমন আমরা 5 বছরের পুরানো কোনো মাস পাই না, কারণ ওখানেই 5 বছর চলে গাড়িটা, কারণ গণপরিবহন তো একটু বেশি চলবেই, স্বাভাবিক। গাড়ির মতো কিন্তু অ্যাভেলেবেল না। তো আমরা বলছি 10 বছর করে দেন, বাজারে অ্যাভেলেবেল আসুক,
এই বাসগুলো আসুক, রিকন্ডিশন গাড়ি, রিকন্ডিশন এসি বাসগুলো কি সুন্দর সুন্দর বাস আমরা আনতে পারি না, আমাদের 5 বছর রেস্ট্রিকশন, 5 বছর ওনারাই বিক্রি করে না, আর যে কস্টিং হয় সেই কস্টিং আমরা কভার করতে পারি না। আলটিমেটলি আমরা কিন্তু এটা বিভিন্ন জায়গায় যোগাযোগ মন্ত্রণালয়ে প্লাস আইনবিআর সব জায়গায় বলছি, বাণিজ্য মন্ত্রণালয়ে বলছি যে এই গাড়িগুলোকে যদি মানে সহজলভ্য করে দেওয়া হয়, আনার জন্য সুযোগ করে দেওয়া হয়। বাংলাদেশে কিন্তু আপনি কিন্তু আর গাড়ি চালাবেন না, রিক্সায় উঠবেন না, রিক্সা কিন্তু অটোমেটিক, রিক্সা কিন্তু আমার বন্ধ করতে হবে না আজকে, রিক্সা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যেত যদি আপনি এসি বাসগুলো পেতেন। আপনি সবচেয়ে আরো মজার ব্যাপার যেটা, রিক্সার ভাড়া কিন্তু বাসের ভাড়ার চেয়ে বেশি, কিন্তু তারপর আমরা বাধ্য হয়ে উঠতে হচ্ছে। এই জায়গাগুলো আমাদেরকে একদম খুব শীঘ্রই অ্যাড্রেস করতে হবে। আর চিটংয়ের ব্যাপারে একটা লাইন বলি, চিটং ইপিজেড আপনি এর মধ্যে নিশ্চয়ই গেছেন, ইপিজেড আমাদের একটা মানে অসম্ভব একটা জাম। এই যে দূরদর্শী পরিকল্পনাগুলা যারা করেন, আমাদের ধরেন সিডিএ করছে এগুলা, ওনারা বদরার একটা ফ্লাইওভার করলো, এখন লালখান বাজার একটা করতেছে, মুরাদপুর বদর থেকে মুরাদপুর একটা করতেছে, এগুলো কাজ চলছে। তার সবার আগে আমাদের দরকার ছিল একটা ইয়েতে আপনার ইপিজেডে ওখানে কিন্তু ফ্লাইওভার করার দরকার, আপনি একটা ইউলুপ দিলে হয়তো, ওখানে একটা আপনি ইউলুপ দুইটা দোকান রয়েছে, ভেঙে এদিকে ঢুকবে, ইপিজেডে ঢুকার জন্য উপর দিয়ে ঢুকবে, যারা বামে দিয়ে ডানে ঢুকবে, আর ওইটার জন্য আলাদা একটা লুপ থাকবে, সেপারেট করে দিলেই সেপারেট করে। এবং চিটংয়ে আপনি যদি সত্যি সত্যি যদি কেউ যদি প্ল্যান করেন সত্যি সত্যি চিটংয়ে কিন্তু কোনো ট্রাফিক সিগন্যাল দরকার নেই, প্রত্যেকটা ইউলো উপর দিয়ে যাবে, বামে যাবে, উপর দিয়ে যাবে, ক্রসিং থাকবে না। ক্রসিং না থাকলে কিন্তু মানে Traffic সিঙ্গাপুরের jam তো অনেক রাস্তায় automatic কিন্তু ক্রসিং বলতে কিছু নেই, আপনি তো দেখছেন খুব সামান্য কয়েকটা রাস্তায় ক্রসিং আছে, বাধ্য হয়ে ওরা ইদানিং নিচের দিকে যাচ্ছে, কিন্তু ওদের সৌন্দর্য নষ্ট হবে দেখে নিচের দিকেও যাচ্ছে না। সৌদি আরব এত রাস্তা, এত লম্বা লম্বা রাস্তা, সবগুলো কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে ইদানিং। তা আমরা সেই জায়গায় পরিকল্পনার অভাব, আমি মূলত বলবো ম্যানেজমেন্ট এবং দূরদর্শিতা এবং পরিকল্পনার ব্যাপার। এবং এই পরিবহন খাত কিন্তু পরিবেশও দূষণ করছে শহরের, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক, যখন গাড়িটা দাঁড়িয়ে থাকে, যখন গাড়িটা এবং যে কারণে বলা হয় যে ঢাকা তো বাসের অযোগ্য শহরের অযোগ্য। আমরা সেই জায়গাতে বারবার করে বলে আসছি, যখন গাড়িটা দাঁড়ায় তখন এমিশন বাড়তে থাকে, মানে যখন ধোঁয়াটা বাইরে থাকে তখন পরিবেশ দূষণের মাত্রা বাড়তে থাকে। আমরা সেক্ষেত্রে আমি একটু আমাদের এই বাজেট প্রসঙ্গেই বলি, আমরা বাজেটে বারবার করে গত 4 বছর যাবত একটা জিনিস চাচ্ছি যে এই আমরা হাইব্রিড গাড়ি, প্রযুক্তির গাড়িগুলা যেটাতে মানে এমিশনের পরিবেশ দূষণের মাত্রা শূন্য, সেই গাড়িগুলো আমদানি করার জন্য সরকারকে অনেক দিন থেকে অর্থ মন্ত্রণালয়, অবশ্য অর্থমন্ত্রী আমাদেরকে সরাসরি বলছেন এটা হয়ে যাবে, কিন্তু কি অজ্ঞাত কারণে হয় নাই আমরা জানি না। কোনো একটা পক্ষ বা কারা এই বিপক্ষে আছে, দাঁড়িয়ে আছে। এবং সম্ভবত আমরা যদি তখন শুনেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে কে বা কারা বলছেন যে এই প্রযুক্তির গাড়িগুলো আমাদের এখানে সাস্টেনেবল না, ওদের পার্টসের অ্যাভেলেবিলিটি নিয়ে মানে ওনার কাছে কেউ বা কারা বুঝিয়েছেন। তা আমি আজকে আপনার মাধ্যমে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা পৃথিবী কিন্তু এগিয়ে যাচ্ছে, পৃথিবীর যেখানে ইলেকট্রিক গাড়ি, সোলার চালিত গাড়ি চলতেছে, আমরা এখন হাইব্রিড গাড়ি আমদানি করতে পারছি না। আমরা ভিশন 2021 দেখছি, আমরা ওর জন্য অক্লান্ত পরিশ্রম করছি, সবাই করছে। তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা গণপরিবহনের ক্ষেত্রে, এবং এটা গণপরিবহনের ক্ষেত্রে আছে, কিন্তু এই বাসগুলো কিন্তু এখন হাইব্রিড গাড়ি আছে, এবং এগুলোতে হলে পরিবেশ দূষণের মাত্রা শূন্য হয়ে যাবে। তারপর আপনার সিএনজি, যেটা আমরা এখন গাড়িতে সিএনজি গ্যাস যেটা বলতে হয়, সেই গ্যাস লাগবে না, 1 লিটার তেলে 20 কিলোমিটার মিনিমাম যাবে। এবং পরিবেশ, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পরিবেশের জন্য এই গাড়িগুলো দাঁড়ায় থাকলে কিন্তু তখন আইডলিং স্টপ, এখন প্রত্যেকটা গাড়ি কিন্তু আইডলিং স্টপ, তখন কিন্তু ইঞ্জিন আর ফাংশন করে না, এসিটা চলবে কিন্তু ইঞ্জিন ফাংশন করে না এখনকার নতুন প্রযুক্তির গাড়িগুলোতে। এই গাড়িগুলো আমরা আমদানি যোগ্য করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি, আশা করতেছি এবার হয়তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ হবে। কিন্তু গত 4 বছর যাবত প্রতি সময়ই বলে যাচ্ছি পরিবেশের দিকে, আমরা কিন্তু ব্যবসার জন্য বলছি না, এটা কিন্তু আমরা দেশের জন্য বলছি। আমরা ফসিল ফুয়েল গাড়ি আনলেও কিন্তু লাভ না করছি হওয়া পর্যন্ত বলা যায় না। না হওয়া পর্যন্ত বলা যায় না। তারপর আমরা আশা করতেছি এইবার আর পিছনে যাওয়ার 4 সুযোগ নেই। বছরই তো আশা করেছিলেন বোধহয়। গত 4 বছর একটু একটা সমস্যা ছিল, সংশয় ছিল। সংশয় ছিল। এই কারণে ছিল আমরা নিজেরা একটু সংশয় ছিল আমাদের মধ্যে, যে আমরা ওই মানে পরবর্তী আফটার সেল সার্ভিস দিতে পারবো কিনা, আমাদের মধ্যে কিছু সংকট ছিল। বাট এখন আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা এই সংকট থেকে উত্তরণ পাবো। মিস্টার সালেহ, ধন্যবাদ, আপনি অনেক ইনফরমেটিভ কথা বললেন হাবিব সাহেব। আপনাকে বিনীতভাবে একটু স্মরণ করিয়ে দিই গতবার বাজেট পরবর্তী সিকোয়েন্সটা, খোদ এফবিসিসিআই প্রেস কনফারেন্স করে তাদের ক্ষোভ ঝেড়েছিলেন। তারা বলেছিলেন আমাদের সাথে যতগুলো মিটিং এনবিআর এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে
প্রি বাজেট মিটিং হয়েছে, সাজেশন হয়েছে, আমরা যা সাজেশন দিয়েছি তার 95% ড্রপ করে দেওয়া হয়েছে। এটা ছিল গত বছর বাজেটের। এবং তারা সবসময় এফবিসিসিআই সরকারের প্রতিষ্ঠান হিসেবেই গণ্য। এখানে যারা লিড দেন তারা সরকারের আনুকূল্য এবং গ্রিন সিগন্যাল না পেলে কেউ নমিনেশনও পান না, হতেও পারেন না। আমি ওই বিতর্কে আর নাই গেলাম। আমার মূল বিতর্কে আসি। তারা পর্যন্ত হতাশ হয়েছিলেন, ক্ষোভ ঝেড়েছিলেন, ইভেন তারা বেশ কিছু ধর্মঘট করবেন এমন হুমকিও দিয়েছিলেন। এবারও এরকম, যেমন এবারের বাজেটের মূল আলোচ্য বিষয় হচ্ছে মূসক, 15% মূসক আমাদের দেশে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মূসক কে দেয়? মূসক মানে ভ্যাট, মূল্য সংযোজন কর, ভ্যাট। এই ভ্যাটকে অনলাইন করা হচ্ছে, দ্যাটস এ গুড সাইন। এবছর ভ্যাট তো থেকেই সবাই দেয়, এই ভ্যাট দেয় কে? ভ্যাট দেয় দি জনগণ, দি আলটিমেট ইউজার ভ্যাট দেয়। ভ্যাট তো আর অন্য কেউ দেয় না। যিনি একদম মূল ব্যবহারকারী যে কোনো কিছুর, তিনি ভ্যাটটা দেন। এই ভ্যাটটা এবার আমাদের খাদ্যদ্রব্য কিন্তু ভ্যাট নাই আর কি, এটাই হচ্ছে মূল সংকট হবে এবার। আমি আপনাকে মশলা মরিচ এইসবগুলোতে ছিল না, আমদানি করলে ওগুলোতে একদম ভ্যাট ছিল না। এখন হলে এটাই হবে একটা আপনার, এইটা তো না শুধু আপনি বলি, আপনার এটার একটাই সুখবর হচ্ছে এটাকে অনলাইন করা হচ্ছে এবং প্রতিদিনই কোথাও না কোন না, যেমন গত শনিবার দিনে নারায়ণগঞ্জে সব ইন্টারেস্টিং। মানে এই যে ভ্যাটের কথা বলছেন 15%, কালকে একটি রিপোর্ট দেখলাম এটি পত্রিকায় যে ক্রেডিট কার্ড ব্যবহার যারা করছেন 16% ইন্টারেস্ট। এটা 30% ছিল। ইট ওয়াজ 30%। ইট ওয়াজ 30% ফর ইওর গুড এন্ড কাইন্ড ইনফরমেশন। আমি বলি আপনাকে, আমাদের দেশের যে অরাজকতা, যে একটা ক্রেডিট কার্ড নিলে পরে তাকে অনেক বেনিফিট দেওয়া হয় যে যার ক্রেডিট কার্ডটা ব্যবহার করবেন। আমাদের ক্রেডিট কার্ডে 10,000 টাকা পর্যন্ত ব্যাংক ফি নেয়। আমাদের কি বাংলাদেশ ব্যাংক নাই? উনি জানেন না, উনি বোঝেন না যে ক্রেডিট কার্ড ব্যবহার যদি আপনি করেন আপনার অ্যানুয়াল ফি দিতে হয় 10,000 টাকা পর্যন্ত, যেটা পৃথিবীর কোনো দেশে নাই। যে যেমন পৃথিবীর অন্যান্য দেশে যে মোবাইল ফোনের মোবাইল লাইন ব্যবহার করবেন আপনাকে সেট ফ্রি দেবে আপনাকে। আমার দেশের, আমরা একটা অদ্ভুত দেশে বাস করি। আমি যে রেট তারা অ্যাডভার্টাইজ করে, আপনি কোনো মোবাইল ফোন নিয়ে কথা বলবেন কোনো অনুষ্ঠানে, ইম্পসিবল ব্যাপার। কোনো পত্রিকায় কোনো কিছু লিখবেন তাদের এগেনস্টে কোনো কিছু, ইম্পসিবল ব্যাপার। চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি। আপনি কি বলে ওই যে ভ্যাট, যেটা নিয়ে আপনি প্রশ্ন করলেন, এই ভ্যাট দিবে কে? ভোটার। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনি কিছু অদূরদর্শী লোকের এবং যাদের পিছনে নেপথ্যে এবং পর্দার আড়াল থেকে যারা কলকাঠি নাড়ছেন, সরকার নিশ্চয়ই জানেন, তাদেরকে বিরত রাখুন। তাদের ফাঁদে সরকার দয়া করে পা দিবেন না। ইলেকশন সামনে, ইলেকশনে কিন্তু তারা আপনাকে উতরে আনবে না। ইলেকশনকে আপনাকে উতরে আনবে ওই যারা ভ্যাট প্রদানকারী, যারা এন্ড ইউজার, তারা ভোট দিয়ে আপনাকে সরকারে আনবে। ওদের কোনো কারিকুলাম, ওদের কোনো কারিশমা, ওদের কোনো সাপোর্ট, কোনো কেউ আপনাকে কোনোদিন সরকারে ফিরিয়ে আনতে পারবে না। সরকারে ফিরিয়ে আনবে যারা, তাদের এগেনস্টে যায় এমন কোনো কর্মকাণ্ড এই ইলেকশন সমাগত প্রায় বলতে বলতে কেটে যাবে। অলরেডি ইলেকশনের সমস্ত প্রসিডিওর রোডম্যাপ পর্যন্ত হয়ে গেছে, কি কি জিনিস কেনা হবে না এগুলি লিস্ট পর্যন্ত হয়ে গেছে, ভেন্ডার সিলেকশন হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এরকম অবস্থায় আপনি ইলেকশনের আগে এই যে 15% যেটার থেকে 12% অলরেডি মাননীয় অর্থমন্ত্রী বলেছেন না আমরা একটু কনসিডার করবো, এটা 12%। 12% ভ্যাট মানে ইটস এ বিগ ডিল, ইটস এ হিউজ। এটা মানে আমি বুঝি না। আমাদের মাননীয় অর্থমন্ত্রী অনেক অভিজ্ঞ এবং উনি আসলেই দেশকে নিয়ে ভাবেন। উনি যদিও মাঝে মাঝে অনেকেই বলে উনি বেশি কথা বলেন, এই বলে। উনিও একদিন, আমি একটা অনুষ্ঠানে ছিলাম যে আই হ্যাভ বিন অ্যাডভাইজ টু টক লেস, and someone else was replied him, the Mr. Honorable Finance Minister, we are looking for a finance minister who will talk sense, not talk too much. This was the situation. তা আপনি টক বেশি করেন, আপনি রাবিশ বলেন, আপনি যা খুশি তাই করেন, কিন্তু প্রিয় অর্থমন্ত্রী, প্রিয় প্রধানমন্ত্রী, ভোটের আগে এমন কোনো স্টেপ নিয়েন না যেই ভোটাররা আপনাকে
সরকার না, কিন্তু আপনার আপনি আপনি কি সাজেস্ট করছেন যে ভোটের পরে তারা আপনি যদি ক্ষমতায় থাকতে পারেন বা আসতে পারেন তাহলে না নেবেন? না আমার আমার প্রশ্নটা আপনি অন্য জায়গায়। আমি সাজেস্ট করছি এইটা যে আপনি আপনি কথাটাকে থ্যাংক ইউ মানে আপনি খুব তো ওনাদেরকে আপনার কথাটা খুব ওনাদের পক্ষে বলছেন, কিন্তু সাধারণ জনগণের পক্ষে বলছেন। খুবই যুক্তিপূর্ণ যে আপনি ভোট পার হয়ে গেলে পরেই আপনি করবেন, কিন্তু আমি মূল বলতে চাইছি ভোটের আগে বলেছি আমি কথাটা ডেফিনেটলি সরকারের কে একটা উপদেশ দেওয়ার জন্য, কিন্তু সেই উপদেশটা কন্টিনিউ করার জন্য যে আপনি slow. এমন কোনো কাজ করবেন না যারা আপনাকে ক্ষমতায় বসায় তাদের উপরে খড়গ নামে। আপনি এমন কোনো কাজ করবেন না এমন যেই খড়গটা নামার ফলে তার বেনিফিশিয়ারি হবে আমার দেশের কোনো প্রতিষ্ঠান না, হবে অন্য কোনো দেশের প্রতিষ্ঠান। দ্যাট ইজ আমি এখানে সবকিছু বলতে পারতেছি না, ব্যাপারটা জটিল, এবং সেটা বলতে গেলে আমাকে যেই সময় নিতে হবে এক্সপ্লেন করার জন্য আমি সেটা, কারণ তাহলে মানুষ কনফিউজ হয়ে যেতে পারে, সব কনসার্ন কেউ কনফিউজ হতে পারে। আমি যার জন্য ব্যাপারটা ডিটেলস টানলাম না, আমি খুব ছোট্ট কথায় সারলাম, এবং কথাটা শুধু এই ভোটের আগের বছর উল্লেখ করলাম যাতে অ্যাটলিস্ট এই বছরে এই সিদ্ধান্তটা না হয়। এই বছরে যেটা আপনি সবার ভ্যাটের আওতায় আসুক আনেন, কিন্তু আপনি সহনীয় মাত্রায় দেন, যেই মাত্রা সকলে এফোর্ডেবল হবে, ওইটাই, এবং কোনো exactly. ফুড স্টাফের উপরে দেন না। আমি সেদিনকে ওটা দিল এই segment-এ সম্পর্কে দিলে হয়, একটা দুই খুব segment-এ। ইম্পর্টেন্ট একটা কমেন্ট আপনাকে জানাই। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আজকে বেশ কয়েক বছর যাবত আমরা দম্ভ করে বলি, এবং দম্ভ না, আমরা গর্ব করে বলি, আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। সরকার এটা ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখেন। সেখানে এবার সিদ্ধান্ত হয়েছে, যেহেতু আমাদের রিসেন্ট মিসঅ্যাপের জন্য এবং রিসেন্ট আপনার ক্লাইমেট চেঞ্জের এবং হাওর অঞ্চলের বোরো ধানগুলি নষ্ট হয়ে যাওয়ার জন্য সরকারকে ধন্যবাদ দিতে হয়, উনি প্রেডিক্ট করতে পেরেছেন যে, এবং উনি ইমিডিয়েটলি 6 লক্ষ টন চালের কেনার ব্যবস্থা করে ফেলেছেন। নিশ্চয়ই এখানে করিতকর্মা কিছু ব্যবসায়ী উদ্যোগ নিয়েছেন, তাদের উদ্যোগই এগুলি হয় এবং হয়েছে। এই যে 6 লক্ষ টন সরকার আনবেন, তার এগেনস্টে বলা হলো যে প্রাইভেট সেক্টরও চাল আমদানির পারমিশন আছে, ট্যাক্স বসানো আছে, তারা এক্সেমশন চাইলেন। ওয়াই? যেখানে আমি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, যেখানে সরকার 6 লক্ষ টন আমদানি অলরেডি একটা বাফার স্টক, মানে ফুড ক্রাইসিস যাতে না হয়, ফুড সিকিউরিটির দিকে উনি যথোপযুক্ত নজর দিলেন। এরকম নজর যদি উনি সব জায়গায় দিতেন, তাহলে এই ট্রাফিক জ্যাম যেটা নিয়ে কোনো জ্যামই আসলে, সরকার যদি সদিচ্ছা হয় কোনো সমস্যা না। সরকারের হাত অনেক লম্বা, সরকার যা চায় ইচ্ছা তাই করতে পারে, কিন্তু সেই ইচ্ছাটাকে করার জন্য যাদেরকে দিয়ে করাবে, আমি যেমন আমার নার্ভাস সিস্টেম আমার হাতকে নির্দেশ দেয় তুমি এই কাজটা করো, সরকারের ওই নার্ভাস সিস্টেম যদি তার যেই অঙ্গ প্রত্যঙ্গগুলি লাইক ডিপার্টমেন্ট তাদেরকে যথোপযুক্ত নির্দেশ দেয়, ডু ইট অ্যান্ড ডোন্ট ডু ইট, তাইলে কিন্তু সমস্যা থাকে না। আমি শেষ করব আবার এই কথাটা দিয়ে যে কোনো ক্রমেই এদের ফাঁদে পা দিয়েন না, মূসক নিয়ে আবার ভাবুন, মূসক যেন জনগণের গলার ফাঁস না হয়। সাহেবুর রহমান, ওনার কথা ধরে বলি, মূসক নিয়ে আসলে ভাবছে সরকার, আমি যদ্দূর আমরা এর মধ্যে ওই তো ভেবে এটা 12% আনবে এটা বলেছে, কিন্তু 12% হইতে পারে, অথবা আমরা মনে করি 10% একটা প্রপোজাল আছে দুইটা সেগমেন্টে যারা দিচ্ছে, আসলে যারা এখন বর্তমানে দিচ্ছে, যেমন আমি গাড়ি আমদানি করি, আমরা কিন্তু 15% দিয়ে আসছি, আমাদের সাথে অ্যাড হবে আমরা 4%, যেটা 4% একটা ভ্যালু আমরা এটিভি দিই, অ্যাডভান্স ট্রেড ভ্যাট, আমরা অলরেডি 19% দিচ্ছি। কিন্তু আমরা আমাদের কিন্তু কোনো সংকট নাই, আমি বারবার করে যেটা বলছি, আমাদের যারা দিয়ে আসছে তাদের কিন্তু কোনো সংকট নাই, তারা টিকিয়ে দিতে পারবে। সংকটটা মূল জায়গা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী, যারা আলটিমেটলি ভোক্তা শ্রেণী, যে খাদ্যদ্রব্য, মরিচ, ডাল, চিনি, এইসব কিছু সেবা খাত, এইসব ক্ষেত্রে যদি আপনার হয়, তাহলে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে অবহেলিত যারা, বিশেষ করে যারা এখন আমি আপনি হয়তো 2 টাকা বেশি হইলেও কিনতে পারবো হয়তো, কিন্তু কিছু লোক আছে 2 টাকা অনেক ইম্পর্টেন্ট ওদের জন্য, 2 টাকা বাড়লেও কিন্তু 1 কেজিতে 2 টাকা বাড়া কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। এদের জন্য 2টা সেগমেন্টে করা উচিত। এইসবগুলো যেসব ক্ষেত্রে একদম সরাসরি বক্তা পর্যায়ে, মানে প্রান্তিক জনগোষ্ঠীর, ওনারা তো গাড়ি চালায় না,
ওনারা চালান দুটো ভাত খাওয়ার জন্য চিন্তা করেন। এই ভাতের খাওয়ার ব্যাপার যেখানে রিলেটেড সেখানে একটু দুইটা সেগমেন্টে করা উচিত। এটা সরকার অবশ্যই ভাববেন এবং আমরা আশা করি এইভাবেই করবেন আর কি ব্যাটের ব্যাপারে। এবং ব্যাটের ব্যাপারে মেইনলি যে সমস্যাটা হবে সেটা হচ্ছে অনলাইন করার পর আপনি যখনই অনলাইনে যাবেন আপনার ট্রানজ্যাকশন এবং এই ভ্যাটের ভ্যালু দুইটা কিন্তু সমান সমান হবে এবং সরকার সেই জায়গাতে একটা সংকট সৃষ্টি হবে, যে সংকটটা আমরা যারা ব্যবসায়ী আমরা ভয় পাচ্ছি, আমরা যেটা মনে করতেছি এইখানে সমন্বয় করে এবং এই নতুন আইনে বর্তমান যারা ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, বলা হচ্ছে আপনি সেই ধরেন আমি গাড়িটা আনলাম, আনার পর আমি কিন্তু গাড়িটা নিয়ে ভ্যাট না দিয়ে চলে আসতে পারবো। ভ্যাট আমি কিন্তু 100 দিতে হচ্ছে না, তখন পরবর্তীতে দিব, মানে বিক্রির সময়, বিক্রি পর্যায়ে যখন মান্থলি স্টেটমেন্ট দিব তখন কিন্তু ধরেন একটা গাড়িতে 3 লাখ টাকা ভ্যাট যোগ হলো, আমি মাসে 10টা গাড়ি বিক্রি করলাম, 10টা গাড়ি তাহলে 30 লাখ টাকা জমলো আমার কাছে। আমাদের মধ্যে কিছু লোক এমনও থাকতে পারে যে তারা এটা মামলাটা মোকদ্দমা করে আটকে দিতে পারে। সেক্ষেত্রে অ্যাডসোর্স যেটা আমার এই ব্যাপারে আমার ব্যক্তিগত মত হচ্ছে অ্যাডসোর্স যেটা সেটা যাতে বন্ধ না হয় এবং যেসব ক্ষেত্রে এক্সিট পয়েন্টে টাকা নেওয়ার সুবিধা আছে, ভ্যাট নেওয়ার সুবিধা থাকে, যেমন আমাদের গাড়ির ক্ষেত্রে রেজিস্ট্রেশন একটা থাকে, রেজিস্ট্রেশনের সময় যেই পরিমাণ ভ্যাট নেওয়া দরকার, ধরেন একটা গাড়িতে 2 লাখ টাকা লাভ হচ্ছে, আমার 2 লাখ টাকা লাভ হলে 12% যদি হয় সাপোজ, তাহলে 24 লাখ টাকা আসে। 24 লাখ টাকা না নিয়ে 26,000 টাকা, হ্যাঁ 26,000 টাকা আপনি এর থেকে নিয়ে নেন, ওই এক্সিট পয়েন্টে নিয়ে নেন, একটা অ্যাডসোর্স নেন আর একটা এক্সিট পয়েন্টে নেন, তাইলে কিন্তু অনেক বেশি ইজি হবে। কারণ এই যে সমস্যাটা কিন্তু আলটিমেটলি থেকে যাবে, বিশেষ করে যারা বর্তমানে দিয়ে আসতেছে। কারণ আপনি ডালের ক্ষেত্রে আপনাকে অ্যাডসোর্স নিতে হবে, চালের ক্ষেত্রে অ্যাডসোর্স নিতে হবে, চিনির ক্ষেত্রে অ্যাডসোর্স নিতে হবে, কারণ চিনি তো বিক্রি হয়ে গেলে আপনার এক্সিট পয়েন্ট নাই, আমার এক্সিট পয়েন্ট আছে কিন্তু। সেই জায়গাগুলো অনেক বেশি চিন্তা ভাবনা করে এগিয়ে, মানে কনজিউমার প্রোডাক্ট এন্ড আদার প্রোডাক্ট, দি সেগমেন্ট ইজ ভেরি ক্লিন, ভেরি ক্লিন। কনজিউমার প্রোডাক্ট যেটা কনজিউম হয়ে যাবে সেটার উপর আপনি পাচ্ছেন না। আর এবার মানে যে বাজেট নিয়ে আমাদের যে সামনে বাজেট, হ্যাঁ সেই প্রসঙ্গ, সে বাজেট নিয়ে যেমন মানে টোটাল বাংলাদেশে এটা 4 লক্ষ 2,000 কোটি টাকার বাজেট, 3,000 কোটি, 2,000 ও সামথিং লাইক দ্যাট, 4,02,000 প্লাস। তো এই বাজেটের লক্ষ্যমাত্রা যেটা, এবং লক্ষ্যমাত্রা অলওয়েজ বেশি থাকা উচিত, ঠিকই আছে এটা, কারণ যদি কিছু ঘাটতি থাকেও সেটা না থাকলে, ভিশন না থাকলে, যেটা আমরা এভাবে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্যে ওকে, কিন্তু সেইখানে যদি আমাদের এফডিআই যেটা আপনি বলছিলেন ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারটা, ফরেন ইনভেস্টমেন্ট যে আমরা বারবার করি, ফরেন ইনভেস্টমেন্ট আপনি যে সংকটের কথা বললেন, যে একজন বায়ার এসে যানজটের জন্য আসতে পারে না, ওগুলো সবচেয়ে বেশি জরুরি যেটা হয়ে গেছে আমাদের বাংলাদেশে, যে সংকটটা মূলত একজন বায়ার আসলে রাস্তায় যখন যাবে, রাস্তা তো পরের কথা, ধরেন আপনি এয়ারপোর্ট থেকে সে আমরা কোনোভাবে আনলাম ওনাকে, আপনি কোনো ভাবে আনবেন, মানে কি আমি ধরেন কোনো গাড়িতে আমি এনে দিলাম, দেশে নতুন এয়ারপোর্ট করবেন ভাবছেন, কিন্তু আপনার যেই এয়ারপোর্ট আছে তার কোনো ইউটিলিটি নেই এবং সেটা আপনি একেবারে ব্যবহার করতে পারছেন না, একেবারে নাই। আপনি পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে যাবেন, করেন ফ্লাই, আপনিও করেছেন, আপনি প্লেন থেকে নেমে গিয়ে দেখবেন আপনার লাগেজ বেল্টে আছে, আর আপনি এখানে গিয়ে বেল্টে গিয়ে দাঁড়াবেন, আধা ঘন্টা 45 মিনিট দাঁড়াবেন, মাঝে মাঝে 1.5 ঘন্টা, তারপরে কিছুক্ষণ পর পর একটা দুইটা করে আসবে, আবার আমি রিসেন্ট অভিজ্ঞতা হলো বিদ্যুৎ চলে গিয়ে আধা ঘন্টা পর্যন্ত বেল বন্ধ, তারপর মিসিং, তারপরে আপনার ব্যাগ থেকে জিনিসপত্র নাই, তারপরে অনেকক্ষণ পরে বলে আর খবর নেই, সব চলে আসছে। আমি আমার রিসেন্ট অভিজ্ঞতা 40% লোক দাঁড়ানো লাগেজের কোনো, হাফ অ্যান আওয়ার পরে আবার দেখা গেলো বেল চলতে শুরু করলো। এয়ারপোর্ট থেকে বেরোবেন আপনি, এয়ারপোর্টের তো অব্যবস্থাপনা, ওয়াশরুম থেকে শুরু করে সব, রাস্তায় উঠতে জ্যামের মধ্যে আধ ঘন্টা থাকতে হয়, মানে এয়ারপোর্ট থেকে আপনি রাস্তায় উঠতে মিনিমাম লাগবে আধ ঘন্টা, মিনিমাম। তারপর আমি ধরে নিলাম কষ্ট করে আল্লাহ আসলাম, ওনাকে তারপর একটা বায়ার রাস্তায় উঠে দেখবে রেড লাইট গাড়ি চলতেছে, ও তো ভয় পায়, দুঃখজনক, ও ভয় পায়, এইটাই বলতেছি আমি। তারপর আমি ধরে নিলাম কষ্ট করে ওনাকে আপনি নামিয়ে দিলেন, তারপর ও ভিজিট করতে যাবে, ওনাকে নামিয়ে দেওয়ার পর ওনার ভাড়া দিচ্ছে হলে আমি একটু বাইরে যাব, মানে আমরা বিদেশে গেলে তো নরমালি হয়, আমাদেরকে যার সাথে গেছি জাপানে গেলাম, ওনারা চলে গেছে, আচ্ছা আমি একটু দেখে আসি, ঘুরে এসে যে আমি একটা গাড়ি নিব, একটা ভালো গাড়ি নিব, সে তো পৃথিবীর যে কোনো জায়গায় গেলে সে যেটা চাই, সেখানে বায়ার মানে হচ্ছে সে ইজ এ বিজনেসম্যান,
সে তো ব্যবসায়ী মানুষ এবং ধরে নিচ্ছে তার কাছে টাকা পয়সার কোনো সমস্যা নাই, সে একটা চাইবে একটা ভালো গাড়ি চাইতে, মার্সিডিজ, বিএমডাব্লিউ। বাংলাদেশে এখন আমাদের নিজেদের চালানোর মার্সিডিজ, বিএমডাব্লিউ, অডি নাই, আপনি মার্সিডিজ, বিএমডব্লিউ, বাংলাদেশে একটা করোলা নাই ভালো মতো, সাধারণ একটা ট্যাক্সি পাবেন না। ট্যাক্সি পাবেন না, এটাই বলতেছি। এই জায়গাতে আপনি যেটা বললেন কেন আসবে বাংলাদেশে, এই বায়ারগুলো কেন আসবে, কি জন্য আসবে এখানে, তাহলে আপনি উন্নতি আশা করবেন কেমনে? কিন্তু এই জায়গাগুলোতে আমরা বারবার করি, যেমন আমাদের, আপনি জানেন এটা আমাদের থার্ড কান্ট্রি থেকে আমদানি নিষিদ্ধ গাড়ির ক্ষেত্রে বলি। আপনি শুধু জাপান থেকে রিকগনিশন গাড়ি, পুরান গাড়ি আনতে পারবেন, ইউ ক্যানট ইম্পোর্ট ফ্রম আদার কান্ট্রি। যে দেশে উৎপাদিত হয় সেই দেশ থেকে আমদানি করতে পারবেন। আমি আপনাকে এখন প্রশ্ন করি, আপনাকে করি, আমি আর কাউকে করলাম না, যে আমাকে একটা জার্মানি থেকে মার্সিডিজ এনে দেন, আপনি আমাকে মার্সিডিজ এনে দিতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? ওটা তো লেফট হ্যান্ড। আমাকে বলা হলে তো আপনি জার্মানি থেকে আনতে পারবেন, কিন্তু এটা তো চলবে না আমার দেশে তো ওই রাস্তা দিয়ে চলে না, চলবে না। আমি তাহলে ওই গাড়িটা কোথেকে আনতে হবে? আমার লন্ডনে, ওই গাড়িটা যখন লন্ডনে আসে, লন্ডন থেকে আমি আনতে হবে। এখন থার্ড কান্ট্রি নট অ্যালাউড। দ্যাট ইজ আমার দেশে আনার জন্য আপনি দেখেন পৃথিবীর যে কোনো পার্শ্ববর্তী, ইভেন ভিয়েতনাম, এই যেগুলো কম্বোডিয়া যেগুলো আছে নতুন করে যেগুলো হচ্ছে, প্রত্যেকটা রাস্তায় কিন্তু 30টা গাড়ি দেখলে 10টা গাড়ি কিন্তু মার্সিডিজ, বিএমডাব্লিউ, অডি, রেনল্ট, সামথিং লাইক দ্যাট। রাস্তাটা দেখতে ভালো লাগে, মানে একটা মনে যায় ঠিক আছে, ওরা তো বড় লোক, মানে আপনার দেশের ব্র্যান্ডিংটা। তো এই জায়গায় আপনি বাংলাদেশে কি আশা করবেন? আমাদেরকে থার্ড কান্ট্রি অ্যালাউ করে, এই কালো আইনটা করে রাখছে, কার জন্য করে রাখছে? এটা কারণ কি? আপনারা তো এটা নিয়ে ঘেটেছেন নিশ্চয়ই। আমরা প্রতিবারই বলি, এটার মানে কেন দিচ্ছে না সরকার? আমরা প্রতিবারই বলি, আমার প্রশ্নটা হচ্ছে এইটা দিলে সরকারের না তো, ক্ষতিটা কোথায়? সরকারের ক্ষতি না, ব্র্যান্ড নিউ যারা ইম্পোর্ট করেন তাদের ক্ষতি। ব্র্যান্ড নিউ মার্সিডিজ বাংলাদেশে আসে, কিন্তু ওনারা এটা যতটুকু আছে, ওনারা একটাতে ধরেন, এখন তো ধরেন ওরা একটা গাড়ি আনলে 80 লাখ টাকার গাড়ি হলে 20 লাখ টাকা লাভ করছে, ওদের লাভের পরিমাণে কিন্তু অনেক ওনাদের, সেই লাভটা ওনারা করে যাবেন, কিন্তু বাংলাদেশকে উন্নত হতে দিবেন না। এই জায়গাটা, এই কালো আইনটা অনেক দিন থেকে করে আসছেন। আমরা এবার বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা মানে লিখিতভাবে দিচ্ছি যে এই জায়গাটাতে আপনি বাংলাদেশের জন্য করতে হবে, আমার জন্য কিছু করার দরকার নেই। আমরা আমাদের জন্য আর কিছুই চাইছি না। এবং প্রত্যেকটা বিষয় আমাদের ভালো গাড়ি, আপনি ভালো গাড়ি আসার জন্য আপনাকে আমাদের বাজেটে এবার আমরা একটা অসঙ্গতি বারবার করে 365 দিনের একটা ব্যারিয়ার দিয়ে রাখছে। আপনি গাড়ি আনতে পারবেন 365 দিনের হইতে হবে, 365 ডেজ। এটা একসময় 90 দিন ছিল, ওকে 90 দিন একসময় ছিল, আমরা তখন চিৎকার দিই নেই, বলি নেই কারণে। গত 4 বছর যাবৎ 365 দিনের একটা ব্যারিয়ার দিছে, এরপর আরও 6 মাস হইতে হবে, তখন আপনি অবশ্যই সুবিধা পাবেন। দ্যাট ইজ মানসম্মত গাড়ি আনার জন্য আপনার কোনো সুযোগ ওনারা রাখেন নাই, ইচ্ছাকৃত। কিন্তু এখন আমরা এই দিন প্রশ্ন করছি, আমরা বেনিফিশিয়ারি কে? আজকে সকালেও কথা হচ্ছিল যে এটা কেন, তো বলে যে এটা তো নিয়ম আছে, এটা নিয়ম করলাম আর কি। তাহলে স্যার আমি এভাবে বলছি যখন একজনকে, স্যার আপনারা যদি ডিভোর্সের যদি সংজ্ঞা দেন, আজকে বিয়ে হইলেও কালকে ছেড়ে দিবে, এটাও ডিভোর্স না? আবার নাকি এটার জন্য স্যার কোনো টাইম লাগবে, 6 মাস পরে ছাড়িলে তারপরে হ্যাঁ ডিভোর্স হইবে, নাকি 1 বছর হইলে হ্যাঁ ডিভোর্স ইজ ডিভোর্স? তো ডিভোর্সের জায়গাতে আমরা যদি আজকে রেজিস্ট্রেশন করলাম, কালকে রেজিস্ট্রেশন করা মানে কালকে এটা পুরো ইট ইজ নট রেলেভেন্ট। আপনার কথাটা হবে once one car is registered it is second hand. It is second. That's it. এই জায়গাতে 365 দিন ব্যারিয়ার, এখন 365 দিন ব্যারিয়ারের কারণে হচ্ছে কি, আমরা অধিকতর ভালো গাড়িগুলো, আপনি উপরের দিকের ভালো গাড়িগুলো আনতে পারতেছেন না। আপনাকে ভালো গাড়ি, সব খারাপ গাড়িগুলো আনার জন্য যা যা প্রক্রিয়া আছে, যারা করছেন, কেন এটা ওনারা বুঝেন না আমি জানি না। উনি যেভাবে বললেন, কোনো একটা শুভঙ্করের ফাঁকি এখানে আছে যে এখানে এই গাড়িগুলো আসতে দেওয়া হবে না। আমরা বারবার করে কিন্তু বাজেটে গত 4 বছর যাবতই চাচ্ছি আমরা, কিন্তু কোনো এক জায়গায় আটকে থাকে। আর এই বাজেটে আমরা মূলত হাইব্রিড নিয়ে বলছি, যে হাইব্রিডের গাড়িগুলো জাপানে, আপনি নিশ্চয়ই জানেন, জাপানে হাইব্রিড গাড়ি, প্রযুক্তির গাড়িগুলো একটু দাম বেশি হয়। তো স্বাভাবিক, দাম বেশি হলে ইয়েলো বুক ভ্যালু বেশি, ডিউটিও বেশি। আমরা একটা প্রণোদনা চেয়েছি যে বাংলাদেশে গাড়িটা যদি চালাইতে হয়, ফসিল ফুয়েলের সাথে সমন্বয় করে প্রাইসটা সমন্বয় করতে হবে, ডিউটিটা সমন্বয় করলে তারপর হবে। নাহলে বাংলাদেশে আপনি হুট করে 16 লাখ টাকার গাড়ি 18 লাখ টাকা কিনবেন না। দেশের সাথে 2 লাখ টাকা, এবং জাপানে মানে ফসিল ফুয়েল দিয়ে আপনি যদি হাইব্রিড গাড়ি কিনতে চান, আপনাকে ক্যাশ রিবেট দিচ্ছে মানে $5,000। সেখানে আমরা ক্যাশ চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা ডিউটিতে প্রণোদনা দিয়ে সমান ফসিল ফুয়েলে যে ডিউটি আছে সেম ডিউটি করে দিলে আমরা কিন্তু এই গাড়িগুলো বাংলাদেশে ঢুকাতে পারবো। আমাদেরকে তারপরেও কিন্তু কাঠগড় পড়াইতে হবে। আমরা তারপরেও মনে করছি
দেশের জন্য, জাতির জন্য আমাদের এই দায়িত্বটা দায়িত্ব আমাদের রেসপন্সিবিলিটি থেকে, আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কিন্তু এই কথাটা বলে যাচ্ছি, এবং এই বাজেটে আমরা এটাই আমাদের মূল দাবি। আর রিলেভেন্ট অনেক দাবি আছে আমাদের, যেমন বাণিজ্য মন্ত্রণালয় আমাদের এই 10 বছরের পুরো গণপরিবহন, মাইক্রোবাসটা আপনি যেটা অ্যাম্বুলেন্স চলে, যেটা বাংলাদেশের পর্যটন খাতে অসম্ভবভাবে অ্যাক্টিভ মাইক্রোবাসগুলো, হাইয়েস্ট এই মাইক্রোবাসগুলো আমরা বলছি, বারবার করে বলছি এগুলোকে ডিউটি ফ্রি করে দেন। কারণ ডিউটি ফ্রি বলতে আপনি সাপ্লিমেন্টারি সম্পূরক শুল্ক, ডিউটি রাখেন, সম্পূরক শুল্কটা কমিয়ে দেন, মাস পিপলের কাছে পৌঁছে দেন গাড়িগুলা, কিন্তু কেউ কারো কথা শুনে না। তারপর বললাম যে ওইটা 10 বছর করে দেন অথবা 7 বছর করে দেন কমার্শিয়াল ভেহিকেলগুলা, না সেটাও হইল না। আরও ইন্টারেস্টিং যেটা আমাদের পিক আপ, যেটা একসময় পিক আপ যেটা ছিল, এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক ঘটনা। আমরা বাংলাদেশে এই জাপানি পিক আপগুলো একসময় কি আরামে সবাই একটা গাড়ি নিলে 15 বছর 20 বছর চালাতে পারতো। এখন ইন্ডিয়ান গাড়িগুলা সেই তথাকথিত একটা ব্র্যান্ড, বিশেষ করে একটা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য পুরা সিস্টেমটাই নষ্ট করে দিচ্ছে আমাদের। আমরা কিন্তু কোনো পিক আপ আনতে পারি না আর, আমাদের পিক আপের ডিউটি যেটা, আর ওনারা সিকেডি আর কি করে ডিউটিতে 70,000 টাকা, আমাদের সেম গাড়ির ডিউটি 4 লাখ টাকা। আমি কেমনে আনবো? এই যে বাংলাদেশের টোটাল এই জায়গাগুলো আমাদেরকে অনেক বেশি মনোযোগী হইতে হবে। আরো 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 নানান দিক আছে বাজেটের। সেই বাজেটের নানান দিকে থেকে শুরু করে আমি যেটা বলবো, বাজেটে এবার 400 কোটি ডলার ফরেন এইড প্রজেকশন করা হয়েছে, যে এই যে 4,02,000+ কোটি টাকার যে বাজেট, তাতে 400 কোটি ডলারের ফরেন এইড প্রজেকশন করা হয়েছে। এডিপির পার্সেন্টেজটা এখনও ফিক্স আপ, মানে ওটা ডিক্লেয়ার করলে হবে। বাট আমার প্রশ্নটা হচ্ছে, প্রত্যেকটা বাজেটে এডিপি বরাদ্দ থাকে, প্রত্যেকটা বাজেটে যা কিছু ডিক্লেয়ার করা হয় আমাদের দেশে, মানে কনটেক্সটে আজ পর্যন্ত কোনো বাজেট অ্যাজ ইট ইজ চলে নাই। আপনি বাজেট ডিক্লারেশনের 7 দিন পরে তেলের দাম বাড়ান, আপনি বাজেট ডিক্লারেশনের 15 দিন পরে আপনি প্রাইস ফ্লাকচুয়েট করান, আপনি এমন সিদ্ধান্ত নেন যাতে বাজেটের যে আয় ব্যয়ের যে পরিসংখ্যান সেটা এফেক্ট করতে বাধ্য। উনি খুব আশাবাদী হয়ে, ওয়েল ইটস বেটার যে আশাবাদী থাকা সবসময় ভালো, যে আমরা এই আলাপ করেছি, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে করবে। কিন্তু বাজেট নিয়ে আমি একটা কথাই বলবো, আমাদের বাজেট ইজ নাথিং বাট এ আই ওয়াশ। আমাদের বাজেটের কোনো কিছু ফিক্সড না। আমাদের বাজেটে যে কস্টিং করা হয়, বাজেটটা কিভাবে করা হয়, যে এটার মূল প্রসেস না জানে, এবং এই মূল প্রসেস বলতে গেলে যেই সেটা ওই আলোচনাটাই মুখ্য বিষয় হওয়া উচিত। বাজেট প্রথম কি করে, প্রত্যেকটা মিনিস্ট্রির থেকে তার যতগুলো উইং আছে সব জায়গায় চলে যায়, তোমার কি কি লাগবে না লাগবে এগুলি তুমি পাঠাও। ওগুলি সব এক জায়গায় আসার পরে যোগ বিয়োগ করে তারপরে এনবিআর থেকে ইন্টারনাল রিসোর্সের ফিগারটা চাওয়া যায়, তুমি কত টাকা আমাদেরকে প্রোভাইড করতে পারবা, কোথায় কোথায় বাড়াইয়া টাড়াইয়া এই করে এই সমস্ত জায়গার থেকে সবগুলি অ্যাকুমুলেট করার পরেই তো ওই 4,02,000 কোটি টাকা এসছে সবার কাছ থেকে, সব প্রপোজালগুলি এনে, এবং গভর্নমেন্টের যে প্রজেক্টগুলি আছে সেই প্রজেক্টগুলিতে ফাইন্যান্সিং করার জন্য। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, এই যারা পাঠায় যে আমার এত টাকা লাগবে, আমার এত টাকা লাগবে, আমার এত টাকা লাগবে এই কাজের জন্য, ওই কাজের জন্য, ওই কাজের জন্য অ্যাকচুয়ালি কত টাকা লাগবে তার কোনো মনিটরিং, তার কোনো রিভিউ, তার কোনো জাস্টিফাইড করার কোনো বডি আছে? কোনো বডি আছে? যে মনে করেন, আমি জানি, আমি প্রত্যেকটা মানে অ্যাজ এ ফ্রিল্যান্স জার্নালিস্ট আমার অ্যাক্সেসটা একটু ভিন্ন, আমার অ্যাক্সেসটা ভিন্ন। আর আমার তো কোনো জবাবদিহি দিয়ে করতে হয় না, আমাকে যে অ্যাসাইনমেন্ট দেবে সেই অ্যাসাইনমেন্টটা আমি নিজেই ফিক্স আপ করি। ওয়েল, আমি রোডসের ফেরি ডিপার্টমেন্টটা সার্ভে করব। আমি ফেরি ডিপার্টমেন্টে আপনি শুনলে অবাক হবেন, যদিও ফেরির সংখ্যা কমে আসতেছে আস্তে আস্তে আমাদের রোড কমিউনিকেশন ডেভেলপ করার জন্য, যে পাসটার দাম 200 টাকা, ওই পাসটা কেনা হয় 5 লাখ টাকা দিয়ে। প্রিয় দর্শক, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যেই পাসটার দাম 200 টাকা, ওই পাসটা কেনা হয় 5 লাখ টাকা দিয়ে। হেলথ ডিপার্টমেন্টে সিভিল সার্জন সাহেবরা
ওষুধ কেনেন, যেই এবং কিছু ইকুইপমেন্ট কেনেন এবং কিছু ওই যে আপনার ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল টেস্টের জন্য কিছু জিনিসপত্র কেনেন, যেগুলির দাম 10 টাকা, ওইটা কেনা হয় 2 লাখ টাকায়। আমি কি বুঝাতে পেরেছি কিনা আমি জানি না। 10 টাকা 2 লাখ টাকা, 2 লাখ এত ডিফারেন্স? কোনো মানে আমি ডিফারেন্সের কোনো আপনি এই বাংলাদেশের কোনো পাবেন না। আপনি রোড কনস্ট্রাকশনের একটা অ্যাভারেজ কস্টিং আছে, যেহেতু আমাদের দেশের মাটিটা প্রবলেম, আমাদের দেশের রোড কনস্ট্রাকশন কস্ট কম্পেয়ার টু আদার কান্ট্রি বেশি। এটা 3 কোটি টাকা ছিল, প্রথম দিকে ছিল 1 কোটি টাকা, তারপর হয়েছে 3 কোটি টাকা, তারপর হচ্ছে 7 কোটি টাকা, এখন তো একটা রেঞ্জ আছে 7 কোটি থেকে 14 কোটি টাকা। আপনি শুনে আশ্চর্য হবেন, আমাদের দেশে 1 কিলোমিটার রাস্তা তৈরি করার জন্য 93 কোটি থেকে 113 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়। কে জাস্টিফাই করবে এটা? কে কাকে জিজ্ঞেস করবে? এটা হচ্ছে হরির লুট। আমাদের বাজেট হচ্ছে আইওয়াশ, বাজেট হচ্ছে হরির লুট। এটা আপনি কি বলবো, এগুলো যেদিনকে সব আপনার ডিজিটাইজড, আপনার কাছে তখন সত্যিকারের জবাবদিহিতা আসবে, তখন আর এগুলি পারবেন। এই সত্যিকারের জবাবদিহিতা আসতে হইলে পরেই আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনি একটা ডিপার্টমেন্টের একটা কাজ, আমি কোনো ডিপার্টমেন্টকে মেনশন করলাম না, যাতে মানে বাংলাদেশে টিকতে হইলে তো আপনি সব কথা বলতে পারবেন না। আমি এটা মানে সরকারের বিধিনিষেধের কথা বলিনি, আমি এটা সরকারের কোনো বিধিনিষেধ না। আমি সব কথা বলা যায় না, সত্যি কথা সব সময় বলা যায় না, এটা সত্যি কথাই, আর এটা সত্যি কথা সব সময় বলা যায় না, বলা উচিত না। আর তার জন্য আমি কোনো ডিপার্টমেন্টের নাম বললাম না। আপনি একটা জিনিস বাজেট করলেন, যে এই জিনিসটা বানাইতে একটা টেন্ডার করলেন, সেটা একটা এস্টিমেট তৈরি করছেন, মনে করেন এক্স প্রজেক্টের জন্য ওয়াই অ্যামাউন্ট অফ টাকা একটা এস্টিমেট করে টেন্ডার করলেন। টেন্ডারে 5 জন বিডার বিড করলো। নর্মালি বাংলাদেশে বিডিং সিস্টেমে উঠে গেছে, ওই 5 জন একসাথে এক ঘরের মধ্যে বসে তারা নিজেরা ফিক্স আপ করে কত টাকা রেট কোট করব। টাকা হরিলুট কেন আমি ব্যবহার করেছি, আমি খুব শর্টলি আমি জিনিসটা যেহেতু শুরু করেছি, শেষ না করলে হবে। তারা বসে ফিক্স করেন যে কত টাকা দিয়ে বাকি 4 জনকে ওই টাকাটা দিয়ে দেওয়া হয়। প্রথম ধাপ এটা হলো, প্রথম ধাপ বসে টেন্ডারটা একজন নিল, উনি নেওয়ার পরে এই টেন্ডারটা উনি বিক্রি করেন দ্বিতীয় আরেকজনের কাছে, উনি কাজ করেন না, ওনার ইনফ্লুয়েন্স এবং ওনার কানেকশন দিয়ে উনি কাজটা নেন, নিয়ে উনি দ্বিতীয় ব্যক্তির কাছে বিক্রি করেন, আবার বিক্রি করেন, উনি একটা লাভ নেন। দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করে, উনি একটা লাভ নেন। তৃতীয় ব্যক্তি ধরলাম, আমি আর গেলাম না আরো সামনে, আরো এক্সাম্পল আছে। তৃতীয় ব্যক্তি যখন কাজ করেন, তখন ওই ডিপার্টমেন্টাল সবাইকে খুশি করার জন্য এবং যা করার জন্য, যা ছাড়া কোনো চেক পাস হবে না, যা ছাড়া কোনো পেমেন্ট হবে না, এটাই ওপেন সিক্রেট, এখানে কোনো ডর ভয় নাই, কিছু নাই। আমি কোন সেই একটা প্রজেক্টের মধ্যে আমার কাছে এক্সাম্পল আছে, আমাকে যদি বলা হয় আমি দিতে পারবো, 80% টাকা শুধু ডিস্ট্রিবিউট হয়ে যায়, 20% কাজ হয়। সেই দেশের বাজেট নিয়ে আপনি আমাকে বলেন যে বাজেট নিয়ে কমেন্ট করেন, দরকার নেই, তাহলে আমি আর কি বলবো? আমি ওনার মতো আসলে হতাশ হতে চাই না, আমি আসলে আশাবাদী মানুষ, এবং আমি তো আশাবাদী, আমি নিরাশার কথা বলি না, কিন্তু কষ্টের জায়গাটা আমি এফিসিয়েন্সি নিয়ে কথা বলছি, ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি। এক লাইনে বলি যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এরপরও প্রথম যখন একটা দেশ এগিয়ে যেতে থাকে তখন একটু ঝামেলা হয়, দুর্নীতি একটু হবেই, এইসব ঝামেলা একটু প্রথম দিকে থাকবে, ইনশাল্লাহ এটা আর বেশি দিন থাকবে না, আমরা আশাবাদী, আমরা এই দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে দ্বিতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ হলো। দর্শক, তৃতীয় মাত্রার এই পর্বটি ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, কাজেই যে কোনো সময় যখন চ্যানেলের পর্দায় তৃতীয় মাত্রা থাকে, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের তৃতীয় মাত্রা পেজে গিয়ে তৃতীয় মাত্রা দেখতে পারেন। এর বাইরে এই পর্ব অন্যান্য পর্ব দেখবার জন্য ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, এবং সোশ্যাল মিডিয়া গুগল প্লাস, ফেসবুক, টুইটার, ইউটিউবে আপনি তৃতীয় মাত্রা যে কোনো সময় দেখতে পারেন। মিস্টার মোহাম্মদ হাবিবুর রহমান এবং মিস্টার সালেহ আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, আমরা নানা বিষয় নিয়ে কথা বলেছি, মূলত যানজট, পরিবেশ, আসন্ন বাজেট, সব কথার মূল কথা যে আসলে দূরদৃষ্টির অভাব রয়েছে
দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব রয়েছে, সমন্বয়ের অভাব রয়েছে, এবং সবচেয়ে বড় কথা সুশাসনের একটা বড় অভাব। কোনো কোনো ক্ষেত্রে শাসনেরই দুর্বলতা রয়েছে, এবং এই সুশাসনের দুর্বলতা যতক্ষণ পর্যন্ত কাটিয়ে ওঠা না যাবে, বাংলাদেশ, আমরা বিভিন্ন স্টাডিতে দেখি ঢাকা বাসের অযোগ্য, ক্রমশ কিন্তু বাংলাদেশই আসলে বাসের অযোগ্য হচ্ছে। হয়তো অনেকে বলবেন যে আমরা তো খেয়ে পরে বেঁচে আছি, চলছে, কিন্তু পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে তুলনা করতে গেলে, এমনকি এই যে আমাদের আশপাশের একটা ছোট্ট দেশ ভুটানের সঙ্গেও তুলনা করতে গেলে আমরা কিন্তু অনেক 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 দিক থেকে পিছিয়ে আছি। বিশেষ করে মূল্যবোধের দিক থেকে, সততার দিক থেকে, মানবিকতার দিক থেকে বাংলাদেশ কিন্তু পৃথিবীর বোধহয় বলা যেতে পারে সবার নিচে অবস্থান করছে। এমনকি যে রাষ্ট্রটি সবচেয়ে বেশি সমালোচনা আমরা করি নানা কারণে, ঐতিহাসিকভাবে বিরোধিতা আমরা করি, কারণ আমাদের উপরে যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হচ্ছে, রক্তের বিনিময়ে যাদের কাছ থেকে আমরা আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছি, সেই রাষ্ট্রটিও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের চাইতে অনেকখানি এগিয়ে, বিশেষ করে আইনের শাসনের ক্ষেত্রে, যেটি বাংলাদেশের প্রধান বিচারপতি হরহামেশাই বলবার চেষ্টা করছেন। কাজেই আমাদের অনেক কিছু করবার আছে, অনেক